হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে প্রতি বছরই তোমার সিকিউ থাকে। সো এই টপিকে হচ্ছে তিনটা নীতি আছে: হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি এবং আউটবাউন্ড নীতি। সো এই তিনটা নীতি থেকে কি কি টাইপের আসলে সিকিউ আসে আমরা এখান থেকে প্র্যাকটিস করলেই হবে। সো এইটা আমাদের টার্গেট হচ্ছে শর্ট টাইমের মধ্যে তোমাকে বুঝে দাও, এরপরে তুমি যে সিকিউ প্র্যাকটিস করবা। এবার দেখো, আমাদের যে প্রথম যে নীতিটা আছে, এই নীতিটা কি নিয়ে ভাই? সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। সো হুন্ড কি বলছে? হুন্ড যেটা বলছে যে কোনো একটা পরমাণুতে সমান শক্তি সম্পন্ন অরবিটাল যেগুলো আছে না, আচ্ছা তাহলে সমান শক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলো এটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সমান শক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো থাকে, আমরা কি জানি যে অরবিটালে ইলেকট্রন থাকে, এবং তোমরা এটাও জানো যে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলছে সমান শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন গুলো যে থাকবে, ঠিক আছে, এই ইলেকট্রন গুলো কি হবে? সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চাবে। ব্যাপারটা কি অনেক কমপ্লেক্স মনে হয়? একদম সিম্পল একটা জিনিস, ঠিক আছে? আমি প্রথমে বলছি সমান শক্তি সম্পন্ন অরবিটাল। এখন ভাই সমান শক্তি সম্পন্ন অরবিটাল কারা কারা আছে? মনে রাখবা যে আমরা যে সাবসেল পড়ছি, যেমন আমাদের পি হচ্ছে একটা সাবসেল, ভাই পি এর হচ্ছে কি কি অরবিটাল হতে পারে? একটা হচ্ছে পি এক্স, আরেকটা কি হতে পারে পি ওয়াই, আরেকটা কি হতে পারে ভাই পি জেড। এই তিনটা অরবিটাল হতে পারে। আচ্ছা, আমি যদি ডি এর কথা বলি, যে ডি এর কয়টা অরবিটাল হতে পারে? যে ডি এক্স ওয়াই, আচ্ছা ডি ওয়াই জেড, ওকে, ডি জেড এক্স বাই এক্স জেড, ঠিক আছে। আর কি হইতে পারে? আর হইতে পারে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা কি ডি জেড স্কোয়ার। এই যে আমাদের যে সাবসেল গুলো আছে, দেখো পি এর জন্য 3টা অরবিটাল আর ডি এর জন্য হচ্ছে 5টা অরবিটাল। এই 3টা অরবিটালকে আমি বলি সমশক্তি সম্পন্ন অরবিটাল, ঠিক আছে। এই অরবিটাল গুলো কেমন হয়? সমশক্তি সম্পন্ন অরবিটাল, ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে আমাদের, আমরা কি বলবো এগুলাকে? আমরা এগুলাকে বলবো সমশক্তি সম্পন্ন। এই যে তিনটা হচ্ছে সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন, ঠিক আছে। সো এটা বুঝে গেলে অনেকটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো আবার কি? সমশক্তি সম্পন্ন অরবিটাল, ঠিক আছে, ওকে। মানে এই উপরের তিনটা সমান শক্তি সম্পন্ন, নিচের 5টা সমান শক্তি সম্পন্ন। তার মানে আমি বুঝে গেছি এগুলা কি। এখন বলছে এগুলোর মধ্যে তো অবভিয়াসলি ইলেকট্রন থাকবে, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। সো এই ইলেকট্রনগুলা কি অযুগ্ম অবস্থায় থাকতে চাবে সর্বাধিক। এন্ড এই ব্যাপারটাকে খুব সিম্পলি ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। অনেক থিওরি আছে, আমরা এগুলো ভাই সব ন্যাচারাল জিনিস না। সো আমরা একটা ন্যাচারাল জিনিস নিয়ে আলোচনা করব। ন্যাচারাল জিনিস হচ্ছে ধরো একটা বাস, ঠিক আছে। আচ্ছা, বাসের মধ্যে নর্মালি 2টা সারি থাকে, হ্যাঁ। সো আমি ধরলাম এই যে 2টা সারি আছে, এন্ড 2টা সারিতে একটু খেয়াল করলে দেখবা 2টা সারিতে আমাদের কিন্তু সিট থাকে বাসের মধ্যে বসার জন্য, তাই না? আচ্ছা, তো আমি ধরলাম যে আমি খুব কম সংখ্যক থাকি, এখানে হচ্ছে একটা সারি আর এই বরাবর হচ্ছে তোমার একটা সারি আছে, ক্লিয়ার? ওকে। এখন দেখবা যে এক সারি বরাবর যে সিটগুলো থাকে, ওই সিটের মধ্যে মানে সারি বরাবর যে সিটগুলো থাকে ওখানে একসাথে 2টা সিট থাকে, তাই না? আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে এখানে আমাদের মেইনলি মনে রাখবা এই যে এক সারি বরাবর যে 2টা মানে হলো এই যে একটা বক্সের মতো আছে বা 2টা সিট মিলে একটা অরবিটাল, এটাকে তুমি চিন্তা করতে পারো ভাই একটা অরবিটালের মতো, ঠিক আছে। এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল। এখন নরমালি এরকম যদি হয়, এখানে কয়টার মতো সিট আছে? টোটাল 12টা। তো এইখানে যদি আমাদের 6 জন প্যাসেঞ্জার যায়, ঠিক আছে, 6 জন প্যাসেঞ্জার যদি এখানে যায়, তাহলে তারা কিভাবে বসবে? তুমি বাসের মধ্যে বসলে তুমি কি এরকম কি হবে এখানে 2জন, এখানে 2জন, এখানে 2জন? না, কি করবে? 6 জন আলাদা আলাদা সিঙ্গেলি বসবে। তার মানে এখানে একজন বসবে, এখানে একজন, এখানে একজন, জানলার ধারে বসবে, হ্যাঁ। সো এইরকম 6 জন বসবে। এরপরে যারা উঠবে, এরপরে যদি আরো 2জন ওঠে তাহলে সে হচ্ছে 1 2 এভাবে উঠবে। আবার যদি আরো 2জন আসে তাহলে 1 2, আরো 2জন আসলে 1 2, ঠিক আছে। তার মানে আমাদের টেন্ডেন্সি থাকে যখন আমরা ট্রাই করি সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকা। এইটাই বলছে যে একই শক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো আছে, ইলেকট্রন গুলো এমন ভাবে অবস্থান করবে যাতে তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। যেমন আমাদের যেমন হিউম্যান নেচার, সো আমরা হিউম্যান এজ এ পার্টিকেল, আমরা তো পার্টিকেল থেকেই তৈরি হয়েছি। সো এগুলো তো পার্টিকেলই ক্যারেক্টার, ওকে। সো এসব অযুগ্ম যে তারা কি অযুগ্ম অবস্থায় থাকতে চাবে এবং তাদের ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। তাহলে আমরা একটা 2টা এক্সাম্পল দিব। সো এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। আমরা প্রথমে ভাই নাইট্রোজেন নিয়ে একটা এক্সাম্পল দিই, নাইট্রোজেন। সো নাইট্রোজেন এই এক্সাম্পল দেওয়ার জন্য তোমাকে ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে। সো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 1s স্কয়ার, তারপর হচ্ছে কত 2s স্কয়ার, তারপর হচ্ছে কত 2p6, সরি 2p3, ঠিক আছে। তাহলে দেখো তো টোটাল 7টা হয়েছে কিনা। আচ্ছা, হয়ে গেছে। এখন তোমার বেসিক্যালি কাজ কি জানো? তুমি সাবসেলগুলোকে অরবিটালে ভাগ করে দাও তো, তাহলে কি আসে দেখো তো 1s স্কয়ার, 2s স্কয়ার, তারপরে কত 2px1, 2py1, তারপর হচ্ছে 2pz1, ঠিক আছে। এখানে কিন্তু আমার অলমোস্ট কাজ শেষ। দেখো
আমি কিন্তু চাইলে এইভাবে এইভাবে তুমি লিখতে পারতো, ধরো যে যখন তুমি ধরো এই আইডিয়া তোমার কাছে নাই, তখন তুমি এভাবে এভাবে যদি লিখতা যে এখানে দুইটা আর এখানে হচ্ছে মনে করো একটা দিছো, তিনটা আর এখানে হচ্ছে কত জিরো দিছো, ঠিক আছে, ইজ ইট কারেক্ট? ইজ ইট কারেক্ট? এটা কি কারেক্ট না? কারণ আমাদের নেচার হচ্ছে ভাই আমরা সর্বাধিক সিঙ্গেল অবস্থায় থাকতে চাই, তাহলে ওরাও ট্রাই করবে আগে সিঙ্গেল অবস্থায় থাকার, এরপরে যদি আমি এক্সট্রা কোনো কিছু দেই, তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে যদি আমি বক্স আকারে দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাবো, একটু এক্সাম্পল দিই আমরা। তো ধরো যে তুমি প্রথমে 1s এর জন্য একটা বক্স আঁকো, 1s এর জন্য একটা বক্স আঁকো, একটা বক্স আঁকলাম, ওকে। 2s এর জন্য একটা বক্স আঁকলাম। আচ্ছা, তারপরে 2p এটার জন্য একটা বক্স আঁকো, এই বক্সটা অবভিয়াসলি একটু বড় হবে। আচ্ছা, এখন দেখো 1s এর মধ্যে আমাদের কয়টা, 1s এর মধ্যে, আচ্ছা এটার মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা আছে, তো এটার মধ্যে তো আমি তিনটা অরবিটাল ভাগ করছি, তো এটাকে তিনটা ভাগে ভাগ করে দিলাম। এখন নর্মালি কি হবে জানো, নর্মালি যেটা হবে দেখো 1s এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, তার মানে তাদের একটা স্পিন হবে এই দিকে আর তার একটা স্পিন হবে উল্টা দিকে, ঠিক আছে। 2s এর মধ্যে একটা স্পিন হবে এই দিকে আর একটা স্পিন হবে কোন দিকে, এই দিকে। 2s এর মধ্যে দুইটা। আর দেখো এই যে স্ট্রাকচারটা আছে, এটাকে আমি বলতেছি 2px, এটা হচ্ছে আমি 2py, আর এটাকে হচ্ছে কত 2pz। তার মানে এই যে 2px এর মধ্যে ইলেকট্রনটা কিভাবে থাকবে, সিঙ্গেলি থাকবে। আচ্ছা, সিঙ্গেলি থাকবে, এন্ড সিঙ্গেলি সবগুলোর মধ্যে সিঙ্গেলি থাকবে, এন্ড একটা জিনিস মেনটেন করবে, সেটা কি এই যে অযুগ্ম যে ইলেকট্রনগুলো তাদের স্পিন একই দিকে হবে, সো তাদের স্পিনগুলো এরকম হবে, ঠিক আছে। আমরা নরমালি উপরের দিকে দিব অ্যাজ এ পজিটিভ হিসাবে, ঠিক আছে, ওকে। সো এইটা হচ্ছে স্ট্রাকচার টোটালি। তাহলে এটাকে আমি লিখতে পারি কত ভাই, 1s², তারপর কত 2s², 2px1, 2py1, 2pz1। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা কখনো হবে, এটা কখনো হবে না। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিই ভাই, সেটা হচ্ছে ধরো অক্সিজেনের জন্য। তাহলে অক্সিজেন হচ্ছে 8 ইলেকট্রন বিন্যাস করে ফেলো, 1s², 2s², 2p4, তাই না? আচ্ছা, এখন তুমি কি করবা, এটাকে ভাঙবা। এখন ভাঙলে কি হয় দেখো, 1s², 2s², আচ্ছা এটার কয়টা অরবিটাল হয়, তিনটা, 2px1, সরি আমি x1টা পরে দিই, তারপরে কত 2py, তারপর হচ্ছে কত 2pz, ঠিক আছে। আচ্ছা, এখন নরমালি কি হবে, চারটা ইলেকট্রন আছে, তিনজন নিবে, সবাই প্রথমে সিঙ্গেল করে নিবে 1 1 1, ঠিক আছে। সিঙ্গেল নেওয়ার পরে কি করবে, এক্সট্রা যেটা আছে না, এক্সট্রা প্রথমটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে প্রথমটাতে অ্যাড হলে আমরা কি পাবো, যেটা হবে 2, ঠিক আছে, এটা হবে 2, এটা হবে 1 আর এটা হবে 1, ঠিক আছে। স্ট্রাকচারটা জানি কেমন হবে দেখো তো একটু। সো প্রথমে 1s এর জন্য একটা আঁকবো, আর 2s এর জন্য একটা আঁকবো, আর p এর জন্য হচ্ছে বড় করে আঁকবো, ঠিক আছে। তো p এর তো আমাদের দুইটা করে তিনটা সেগমেন্ট লাগবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রথমে এটাতে কয়টা আছে ভাই, এটাতে আছে দুইটা, তার মানে একটা উপরের দিকে একটা নিচের দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এটা হচ্ছে 1s², এটা হচ্ছে 2s²। আর এটার জন্য কি হবে, দুইটা আছে, তাহলে একটা উপরের দিকে একটা নিচের দিকে, হ্যাঁ, আর এটার দিকে একটা উপরের দিকে, এটা একটা হচ্ছে একটা উপরের দিকে। স্পিনগুলো দেখো সিঙ্গেলি যারা ছিল তাদের স্পিন একই দিকে, এরপরে যেটা আসছে এটা কিন্তু পরে আসছে, তো এটা নিচের দিকে হবে ডিরেকশন, ঠিক আছে। ক্লিয়ার, বুঝে গেছে? তো আই থিঙ্ক এটা দিয়ে ভাই খুব সিম্পল কোশ্চেন আসে, আশা করি এটা তোমরা পরীক্ষা আসলে পারবা। ক্লিয়ার, ওকে। এইবার আসো আমাদের পরবর্তী যে ক্রিয়াটা, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সো পাউলির বর্জন নীতি থেকে মেইনলি কি আসে, পাউলির বর্জন নীতি বলে যে কোনো একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন, আবার বলি যে কোনো একটা পরমাণু, দুইটা পরমাণু না কিন্তু, ঠিক আছে। ধরো যে কোনো একটা সিঙ্গেল পরমাণু, ওই সিঙ্গেল পরমাণুর মধ্যে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হতে পারে না, কমপক্ষে একটা আলাদা হবে। এটাই হচ্ছে পাউলির বর্জন নীতি, ঠিক আছে। এই জিনিসটাকে খুব সিম্পলি ব্যাখ্যা করা যায়, যেমন তাইলে আমাদের কি করতে হবে, দুইটা ইলেকট্রন নিতে হবে। তাহলে আমরা ভাই এক্সাম্পলে নেই, একটু আগে আমরা নাইট্রোজেন করে আসছি, তাই না? সো নাইট্রোজেনটি এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবা। নাইট্রোজেন হচ্ছে আমরা কয় নম্বর ইলেকট্রন নিব। আচ্ছা, ইলেকট্রন নেওয়ার আগে ধরুন আমি বলছি নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন নিব আমি, হ্যাঁ, দুইটা ইলেকট্রনের মধ্যে এক্সাম্পলটা দিই। তা দুইটা ইলেকট্রন কারা নিতে পারি, ধরো আমাদের নাইট্রোজেনের E6 আর হচ্ছে E7, 6 নম্বর এবং 7 নম্বর ইলেকট্রনের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s², 2s², এর একটু আগে এটাকে ভেঙে ফেলছিলাম আমরা, মনে আছে? তাহলে 2px1, 2py1 and 2pz1, ঠিক আছে। আর একটু আগে আমরা একটা কাজও করে আসছি, সেটা হলো এগুলোকে কিন্তু আমরা ওই যে ডিরেকশন অনুযায়ী সাজায় দিছি যে কোনটা কিভাবে থাকবে এখানে, হ্যাঁ। আচ্ছা, সো এটাকে আমরা এখানে সেম ভাবে সাজাবো, পরীক্ষা এভাবেই লিখবা। তো এখানে দেখো যে আলটিমেটলি কি আসে, এই দুইটা, এটা হচ্ছে 1s² এরকম থাকবে, তারপরে 2s², ডিরেকশন একটা উপরের দিকে একটা নিচের দিকে, তিনটা আছে, তার মানে সবগুলো ডিরেকশন কি একই দিকে, হ্যাঁ। একটা হলো কত 2px1, 2py1 and 2pz1, ক্লিয়ার? আচ্ছা, এখন বেসিক্যালি তোমার কাজ কি দেখো একটু,
6 নম্বরের 7 নম্বর ইলেকট্রনটা খুঁজে বের করে। এখানে 4টা ইলেকট্রন গেছে, 5 6, এই যে 6 নম্বর ইলেকট্রন, ঠিক আছে? কয় নম্বর ইলেকট্রন এটা? 6 নাম্বার। এটা হচ্ছে E6 আর এটা হচ্ছে কত? E7। এখন এখান থেকে তুমি বেসিক্যালি মানগুলো বসাই দিলে কি আসে? আমি যদি E6 বসাই, দেখো E6 এর জন্য, E6 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। প্রথমে আমরা কি বের করব? n এর মান। n এর মান কত দেখো তো? আরে n এর যে মান, n এর মান কত? n এর মান যদি আমি বসাই, প্রথমে দেখো এই যে n এর মান হচ্ছে 2, দেখো আইডেন্টিফাই করা আছে, লেখাই আছে অলরেডি এখানে আমাদের n এর মান হচ্ছে 2। ওকে 2। আচ্ছা এরপরে দেখো l এর মান কত? l এর মান কত? l এর মান হচ্ছে দেখো এই যে p না, p এর মান হচ্ছে কত? sp মানে হচ্ছে 1। ওকে আচ্ছা এরপরে m এর মান কত ভাই? আচ্ছা এবার এখানে সাজাও, দেখো p এর হচ্ছে 3টা অরবিটাল, তাই না? এখানে দেখো অরবিটাল কয়টা? 1 2 3, 3টা অরবিটালে m এর 3টা মান থাকে। সো নরমালি দেখো p এর l এর মান হচ্ছে 1, l এর মান 1, তাহলে m এর মান কত হবে? m এর মান হবে দেখো -1 0, তারপর হচ্ছে কত? +1। খেয়াল করো m এর মানগুলো কি হবে? আমি যদি বক্স আকারে লিখি, m এর 3টা মান হয় m ইকুয়াল টু কত? -1 0 দেন হচ্ছে কত? +1। এইভাবে হবে, l এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা যদি এটা হয় তাহলে দেখো তো +1, এটা হবে কি? এটা হবে তোমার 5 নম্বর ইলেকট্রন, এটা হবে 6 নম্বর ইলেকট্রন, এটা হবে 7 নম্বর ইলেকট্রন। তাহলে দেখো তো m এর মান আমি কত লিখতে পারি? 0 লিখতে পারি। ক্লিয়ার? ওকে এবার আসো s এর মান। দেখো তো ভাই এটা কি ডিরেকশন উপরের দিকে, সো তুমি এটাকে প্লাস আপ দিবা, ঠিক আছে? প্লাস আপ। এবার আসো E7 এর জন্য, E7 এর জন্য কি হবে? এর জন্য E7 এর জন্য প্রথমে আসো n এর মান। n এর মান দেখো সেম ভাবে 2, কারণ হচ্ছে এই যে 7 নম্বর ইলেকট্রন এখানে আছে। আচ্ছা এরপরে l এর মান কত হবে? l এর মান হবে দেখো, l এর মান হচ্ছে p এর মান হচ্ছে 1। ওকে আচ্ছা m এর মান কত হবে? একটু আগে আমি বলছি দেখো 5 নম্বরের জন্য -1, এটার জন্য -1, এটার জন্য 0, এটার জন্য হচ্ছে 1 1। এরপরে কি থাকে? এরপরে থাকে s এর জন্য কি হবে দেখো তো? s এর জন্য হবে দেখো, s এর জন্য স্পিন প্লাস হবে, ঠিক আছে? বুঝা গেছে এতটুকু? এখন খেয়াল করো তো যে 4টা কি সেম হয়েছে কিনা। যেমন এখানে কোনটা কোনটা সেম? এখানে সিম্পল একদম, এটা সেম, ঠিক আছে? এরপরে দেখো এইটা, এই দুইটা সেম হয়েছে, নিচেরটাও সেম, বাট এই জিনিসটা কিন্তু দুটার মধ্যে আলাদা। সো এটাই বলছে যে কোনো 4টা কোয়ান্টাম সংখ্যা কমপক্ষে একটা আলাদা হবে, ঠিক আছে? 4টা কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হবে না। বাকিগুলোর জন্য এভাবে মানে ব্যাখ্যা করবা, এন্ড এখান থেকে অবভিয়াসলি প্র্যাকটিসটা করে নিবা, ঠিক আছে? আচ্ছা বুঝা গেছে? এবার আমাদের এই লাস্ট টপিক আহ্বান নীতি, ঠিক আছে? এটা আমরা অনেক পড়ছি ভাই, ক্লাস 9 10 এ পড়ছি। এটার মধ্যে কি আছে? আহ্বান নীতি যেটা বলে যে আমাদের পরমাণুতে যে অরবিটালগুলো থাকে, সেই অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে? শক্তির উচ্চক্রম মানে প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটাল প্রবেশ করবে, তারপরে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। সো আমি কিভাবে বুঝবো কোনটা কম শক্তি সম্পন্ন, কোনটা বেশি শক্তি সম্পন্ন? তাহলে আমরা দুইটা এক্সাম্পল নেই। ধরো আমাদের একটা লেখা আছে খুবই পপুলার এক্সাম্পল 3D আর হচ্ছে 4s। এই দুটার মধ্যে শক্তি কিভাবে বের করবো? খুব সিম্পল। প্রথমে শক্তি বের করা হয় n+l এর মাধ্যমে, ঠিক আছে? n+l যার বেশি তার শক্তি বেশি। ওকে তাহলে আমরা কি করবো? প্রথমে এখানে হচ্ছে 3 বসাও, তাহলে দেখো 3 আর d এর ভ্যালু আমরা জানি কত? spd, তার মানে 2, তার মানে এখানে কত আসে ভাই? 5 আসে। এরপরে দেখো 4s এর ক্ষেত্রে আমি 4 বসাবো, n এর মান আর s এর মান হচ্ছে 0, তার মানে 4 আসে। তাহলে কোনটা বেশি শক্তিশালী? অবভিয়াসলি 3d গ্রেটার দেন 4s। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে আরেকটা एग्जांपल, যদি কোনো সময় মান সমান হয়ে যায়, যেমন আমি তোমাকে বললাম, যেমন আমি করলাম 3p আর এটা হচ্ছে 4s, এই দুটোর মধ্যে কার শক্তি বেশি? সো নরমালি যদি এখানে হিসাব করো 3 আর p এর ভ্যালু হচ্ছে কত? sp1, ঠিক আছে? আর এখানে 4 প্লাস হচ্ছে 0, দেখো দুইটার মানই 4 চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে কোনটার মান বড় হবে? যার n এর মান বড়, ঠিক আছে? যার n এর মান বড়, যার n বড় সে বড়, যার n বড়, ঠিক আছে? এটা কখন হবে? যদি মান সমান হয়ে যায়, যা মান সমান হয়ে যায়। দুইটা एग्जांपल আছে, দুইটা एग्जांपल মাথায় রাখলে হলো। এটা হলো एग्जांपल 2 আর এটা হচ্ছে एग्जांपल 1। তো আই গেস এইটা বুঝাই গেছে যে কম শক্তি আর বেশি শক্তি জিনিসটা কি। এখানে যেটা বলছে, তাহলে আমাদের একটা সিরিয়াল আছে, আমরা তো ইলেকট্রন বিন্যাস মোটামুটি করছি। এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো কাজে দিলে, যে নরমালি আমরা সিকোয়েন্সটা কিভাবে মনে রাখবো? অনেক বড় জিনিস ইলেকট্রন বিন্যাস কাজে দিবে। প্রথমে কি হয় ভাই? এসএস, তারপরে কি হয়? তারপর হয় পিএস, তারপরে আবার কি হয়? তারপর হয় ভাই পিএস, তারপরে কি হয়? তারপর হয় ডিপিএস, ঠিক আছে? তারপরে জানি কি হয়? তারপরে হলো ডিপিএস, ঠিক আছে? তারপরে জানি কি হয়? তারপর হচ্ছে এফডিপিএস, এফডিপিএস। সো এইভাবে ইলেকট্রন বিন্যাস করে ফেলতে পারো, অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তারপরে নিজের মতো সিকোয়েন্সিয়াল করে নিবা, যেমন ওইটা কি 1 হবে ভাই 1s 2s 3s 4s, হ্যাঁ? তারপরে কত? 5s 6s 7s, ঠিক আছে?
এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এভাবে মনে রাখি আমি। এরপরে দেখো এটা কত, এটা অবভিয়াসলি 2p হবে, কারণ 1p তো পসিবল না, 2p, ঠিক আছে। আর এটা কত, 3p, ওকে। এটা হচ্ছে কি 4p, এটা হচ্ছে কত 5p, এটা হচ্ছে কত 6p, ঠিক আছে, ওকে। এরপরে আর কি আছে দেখো, এই আমি কি 6p পর্যন্ত যাবে এটা দেখি তো। আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, 2p, 3p, 6p, ঠিক আছে। এবার দেখো আমি যদি বলি আর কোনটা বাকি আছে, প্রথম দিকে সব বলে অলমোস্ট শেষ। এরপর আছে ডি, ডি তো 3 থেকে শুরু হয়, ডি তো আর 2d তো পসিবল না, ঠিক আছে। 2d কেন পসিবল না ভাই, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। 2d কেন পসিবল না, ওটা তো আমরা জানি, এগুলা কেন পসিবল না, কেন পসিবল না, ক্লাস 9-10 এর কথা। 2d কেন পসিবল না, খুব সিম্পল। যেমন n এর মান যদি 2 হয় তাহলে n এর মান হবে 0 আর হচ্ছে 1, ঠিক আছে, কারণ 0 থেকে n-1, তার মানে একটা হবে s আর একটা p, d পসিবল না। এই জিনিসগুলো আসবে পরীক্ষায়। এবার দেখো 3d থেকে শুরু হবে, আচ্ছা 3d, তারপর আছে 4d, তারপর আছে কত 5d। এবার আর কি আছে, প্রথম সবগুলা শেষ, এখন আছে d, f, 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 এটা কত, f কত থেকে শুরু হয় 4, তার মানে এটা 4f, ঠিক আছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল। এইবার পরীক্ষায় আসলে আমি কিভাবে অ্যান্সার করব, পরীক্ষায় আসলে আমি কিভাবে অ্যান্সার করব এটা। সো একটা যদি এটা এক্সপ্লেন করতে দেয়, তুমি ভালো একটা এক্সপ্লেনেশন দিতে পারো, যেমন খুব পপুলার মানে এক্সপ্লেনেশন, যেটা হচ্ছে আমি যদি ইয়ার দিকে একটু তাকাই, যেমন ক্যালসিয়ামের কথা বলতে পারি, হ্যাঁ ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ভাই 20, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসটা আমি একটু খেয়াল করি, 1s স্কয়ার, তারপর হচ্ছে কত 2s স্কয়ার, তারপর হচ্ছে কত 2p6, তারপর হচ্ছে কত 3s স্কয়ার, তারপর হচ্ছে কত 3p6, ওকে 4s2। হ্যাঁ এখানে অনেকগুলো এক্সাম্পল দিতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এক্সাম্পলগুলো কি হতে পারে, যেমন এখানে একটা ভালো এক্সাম্পল হয়, দেখো একটু খেয়াল করো, এরকম অনেকগুলো এক্সাম্পল বইয়ের মধ্যে দেখলেই তুমি বুঝতে পারবে। যেমন নর্মালি দেখো 3d এর পরে কিন্তু একটা 3p এর পরে একটা জিনিস থাকে 3d, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দেখো 3d তে প্রবেশ না করে কেন 4s এ প্রবেশ করছে, দিস ইজ দ্য রিজন, হ্যাঁ ওয়াই অ্যাকচুয়ালি। তো এখন তুমি যেটা এখানে বলবা যে এটা কেন গেছে, গেছে এই কারণে, একটু আগে আমি দেখছিলাম যে কার এনার্জি বেশি বলো তো, কার এনার্জি বেশি, 3d এর এনার্জি বেশি, এই জন্য আমরা জানি আগে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। এই জন্য দেখো 3d ছিল না, 3d জায়গায় মানে 3p এর পরে তো 3d তে যাওয়ার কথা নরমালি, যেহেতু 3 তোমার কাছে মনে হচ্ছে আর কি। সো এই জন্য যেখানে চলে গেছে কোথায় 4s এ, কেন 4s এর এনার্জি কম, বুঝা গেছে। সো এই তিনটা নীতি যদি ভাই একটু পড়ে যাও পরীক্ষায়, কিন্তু তোমার এখান থেকে কোয়েশ্চেন চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট বাকি ভিডিওগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করবো ইম্পর্টেন্ট টপিকের উপর।